গল্পকথক চ্যানেলে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বরণীয় স্রষ্টাদের স্মরণীয় সৃষ্টি নিয়ে আমাদের এই শ্রদ্ধার্ঘ্য শুধুমাত্র আপনাদেরই জন্য। আজ কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করতে তারই লেখা একটি গল্প লেজের কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। 1926 সালের 15ই অগস্ট কলকাতার কালীঘাট অঞ্চলে এই অগ্নিস্ফুলিঙ্গের জন্ম হয়েছিল এবং 1947-এর 13ই মে তার মৃত্যু ঘটে। বাবা নিবারণচন্দ্র ভট্টাচার্য ও মা সুনীতি দেবীর আদি নিবাস ছিল গোপালগঞ্জ, বাংলাদেশ। এই বিস্ময়কর প্রতিভার সৃষ্টিগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা ইত্যাদি। যতদূর জানা যায় তার প্রথম কবিতা লেখা শুরু হয়েছিল সাঁওতাল পরগনার যশিডি ভ্রমণের সময় 1935 সালে। দেশবন্ধু বেলেঘাটা হাই স্কুলের পড়াশোনা মাঝপথেই থামিয়ে 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তিনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াতে যোগ দেন। শুরু হয় তার শোষক ও শাসকের প্রতি দুর্নিবার ঘৃণার প্রকাশ। মাত্র 6 বছরের সাহিত্য জীবনে তিনি লিখেছেন অজস্র কবিতা, গান, ছোট গল্প, প্রবন্ধ ও অনুবাদ গল্প। তেমনই একটি অবিস্মরণীয় সৃষ্টি লেজের কাহিনী আজ আপনাদের সামনে নিয়ে আসছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। শুরু হচ্ছে লেজের কাহিনী। প্রধান চরিত্রগুলি মাছি, গুটিপোকা, মাছ, চিংড়ি মাছ, হরিণ ও কাঠঠোকরা। এই সমস্ত ভূমিকায় এবং গল্প পাঠে সুস্মিতা চক্রবর্তী। মানুষ চরিত্রটিতে মলয় সোম। শুরু হচ্ছে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা লেজের কাহিনী। একটা মাছি একজন মানুষের কাছে উড়ে এসে বলল, তুমি সব জানোয়ারের মুরব্বি, তুমি সব কিছুই করতে পারো, কাজেই আমাকে একটা লেজ করে দাও। আচ্ছা, লেজ চাই তোমার? কি দরকার তোমার লেজের? আমি কি জন্যে লেজ চাইছি? যে জন্যে সব জানোয়ারের লেজ আছে, সুন্দর হবার জন্যে। লেজ সুন্দর হওয়ার জন্য? আমি তো এমন কোনো প্রাণীকে জানি না যার সুন্দর হওয়ার জন্য লেজ আছে। আমার তো মনে হয় তোমার লেজ না হলেও দিব্যি চলে যাবে। এই কথা শুনে মাছিটা ভীষণ ক্ষেপে গেল আর সে লোকটাকে জব্দ করতে আরম্ভ করে দিল। প্রথমে সে বসলো তার আচারের বোতলের উপরে, তারপর নাকে সুরসুরি দিল, তারপর এ কানে ও কানে ভন ভন করতে লাগলো। শেষকালে লোকটা বাধ্য হয়ে তাকে বলল, আচ্ছা আচ্ছা, বেশ, তুমি এক কাজ করো, তুমি উড়ে উড়ে বনে, জঙ্গলে, মাঠে সব জায়গায় যাও। সেখানে গিয়ে জন্তু, পাখি, সরীসৃপ যাকে পাবে তাদেরকে জিজ্ঞেস করো তাদের মধ্যে কার শুধু সৌন্দর্যের জন্য লেজ আছে। যদি এমন কাউকে পাও তাহলে তার লেজটা তুমি নিতে পারো। এই কথা শুনে মাছিটা তো আহ্লাদে আটখানা হয়ে জানলা দিয়ে সোজা উড়ে চলে গেল। বাগান দিয়ে যেতে যেতে সে দেখতে পেল একটা গুটি পোকা পাতার ওপর হামাগুড়ি দিচ্ছে। সে তখন গুটি পোকার কাছে উড়ে এসে চেঁচিয়ে বলল, গুটি পোকা, গুটি পোকা, তুমি তোমার লেজটা আমাকে দাও, ওটা তো কেবল তোমার সুন্দর হবার জন্যে। গুটি পোকা বললে, বটে বটে, আমার মোটে লেজই হয়নি, এটা তো আমার পেট। আমি ওটাকে টেনে ছোট করে আর এই যে এইভাবে আমি চলি। আমি হচ্ছি যাকে বলে বুকে হাঁটা প্রাণী। মাছি দেখল তার ভুল হয়েছে, তাই সে দূরে উড়ে গেল। তারপর সে নদীর কাছে এলো। নদীর মধ্যে একটা মাছ ছিল আর একটা চিংড়ি। মাছি মাছটাকে বলল, তোমার লেজটা দাও, ওটা তো কেবল তোমার সুন্দর হবার জন্য আছে। মাছ বলল, এটা কেবল সুন্দর হবার জন্য আছে তা নয়, এটা আমার দাঁড়। তুমি দেখো, যদি আমি ডান দিকে বেঁকতে চাই তাহলে লেজটা আমি বাঁ দিকে বেঁকাই, আর বাঁ দিকে চাইলে ডান দিকে বেঁকাই। আমি কিছুতেই আমার লেজটা তোমায় দিতে পারি না। মাছি তখন চিংড়িকে বলল, তোমার লেজটা তাহলে আমায় দাও চিংড়ি। চিংড়ি জবাব দিল, না না, তা আমি পারবো না। দেখো না, আমার পাগুলো চলার পক্ষে কিরকম সরু আর দুর্বল, কিন্তু আমার লেজটা চওড়া আর শক্ত।
যখন আমি জলের মধ্যে এটা নাড়ি, তখন এই তো আমায় ঠেলে নিয়ে চলে। নাড়িচাড়ি নাড়িচাড়ি, আর যেখানে খুশি সাঁতার কেটে বেড়াই। আমার লেজও দাঁড়ের মতোই কাজ করে। মাছি আরো দূরে উড়ে গেল। ঝোপের মধ্যে মাছি একটা হরিণকে তার বাচ্চার সঙ্গে দেখতে পেল। হরিণটার ছোট্ট একটা লেজ ছিল, খুদে নরম সাদা লেজ। অমনি মাছি ভন ভন করতে আরম্ভ করলো, তোমার ছোট্ট লেজটা দাও না হরিণ। হরিণ তো ভয় পেয়ে গেল। হরিণ বলল, কেন ভাই, কেন? যদি তোমায় আমি লেজটা দিয়ে দিই, তাহলে যে আমি আমার বাচ্চাদের হারাবো। অবাক হয়ে মাছি বলল, তোমার লেজ তাদের কি কাজে লাগবে? বাহ, কি প্রশ্নই না তুমি করলে। ধরো, যখন একটা নেকড়ে আমাদের তাড়া করে, তখন আমি বনের মধ্যে ছুটে গিয়ে লুকোই, আর ছানারা আমার পিছু নেয়। কেবল তারাই আমায় গাছের মধ্যে দেখতে পায়, কেননা আমি আমার ছোট্ট সাদা লেজটা রুমালের মতো নাড়ি, যেন বলি, এইদিকে বাছারা, এইদিকে। তারা তাদের সামনে সাদা মতো একটা কিছু নড়তে দেখে আমার পিছু নেয়, আর এইভাবেই আমরা নেকড়ের হাত থেকে পালিয়ে বাঁচি। নিরুপায় হয়ে মাছি উড়ে গেল। সে উঠতে লাগলো, যতক্ষণ না সে একটা বনের মধ্যে গাছের ডালে একটা কাঠঠোকরাকে দেখতে পেল। তাকে দেখে মাছি বলল, কাঠঠোকরা, তোমার লেজটা আমায় দাও, এটা তো তোমার শুধু সুন্দর হবার জন্যে। কাঠঠোকরা বললে, কি মাথা মোটা তুমি! তাহলে আমি কাঠ ঠোকরে খাবার পাবো কি করে? কি করেই বা বাসা তৈরি করবো বাচ্চাদের জন্য? মাছি বলল, কিন্তু তুমি তো তা তোমার ঠোঁট দিয়েই করতে পারো। ঠোঁট কেবল ঠোঁটই, কিন্তু লেজ ছাড়া আমি কিছুই করতে পারি না। তুমি দেখো কিভাবে আমি ঠোকরাই। কাঠঠোকরা তার শক্ত লেজ দিয়ে গাছের ছাল আঁকড়ে ধরে গা দুলিয়ে এমন ঠোক্কর দিতে লাগলো যে তার ছালের চোখলা উড়তে লাগলো। মাছি এটা না মেনে পারল না যে কাঠঠোকরা যখন ঠোকরায় তখন সে লেজের উপর বসে, এটা ছাড়া সে কিছুই করতে পারে না, এটা তার ঠেকনার কাজ করে। মাছি আর কোথাও উড়ে গেল না। মাছি দেখতে পেল সব প্রাণীর লেজই কাজের জন্যে। বেদরকারি লেজ কোথাও নেই, বনেও না, নদীতেও না। সে মনে মনে ভাবল, বাড়ি ফিরে যাওয়া ছাড়া আর কিছুই করবার নেই। আমি লোকটাকে সোজা করবই, যতক্ষণ না সে আমায় লেজ করে দেয় আমি তাকে কিছুতেই ছাড়ব না। মানুষটা জানলায় বসে বাগান দেখছিল। মাছি তার নাকে এসে বসলো। উফ, আবার এসেছে। লোকটা নাক ঝাড়া দিল, কিন্তু ততক্ষণে সে তার কপালে গিয়ে বসে পড়েছে। লোকটা কপাল নাড়ল, মাছি তখন আবার তার নাকে। লোকটা কাতর প্রার্থনা জানালো, আমার ছেড়ে দাও মাছি, শুধু শুধু কেন এত বিরক্ত করছো? ভন ভন করে মাছি বলল, কিছুতেই তোমায় ছাড়বো না। কেন তুমি আমায় অকেজো লেজ আছে কিনা দেখতে পাঠিয়ে বোকা বানিয়েছো? আমি সব প্রাণীকেই জিজ্ঞেস করেছি, তাদের সবার লেজই দরকারি। এ তো দেখছি ছাড়বার পাত্র নয়, বড্ড খেনখেনে। আচ্ছা দাঁড়াও মাছি, ওই যে দেখো দূরে মাঠের মধ্যে একটা গরু চড়ছে, তুমি তাকে গিয়ে জিজ্ঞেস করো তার লেজের দরকার আছে কিনা। যদি না থাকে তাহলে সেটা তুমি নিও। মাছি জানলা দিয়ে উড়ে গিয়ে গরুর পিঠে বসে ভন ভন করে জিজ্ঞেস করলো, গরু গরু, তোমার লেজ কিসের জন্যে? কিসের জন্যে তোমার লেজ? গরু একটা কথাও বলল না, একটা কথাও না। তারপর হঠাৎ সে তার লেজ দিয়ে নিজের পিঠে সপাত করে মারল, আর মাছি ছিটকে পড়ে গেল। মাটিতে পড়ে মাছির শেষ নিঃশ্বাস বেরিয়ে গেল। পা দুটো উঁচু হয়ে রইল আকাশের দিকে। লোকটা জানলা থেকে বলল, যেমন কর্ম তেমনি ফল। অন্যকে অকারণে বিরক্ত করলে নিজের ক্ষেত্রে এমনটাই হয়। আমাদের সবাইকে তুমি অত্যন্ত কষ্ট দিয়েছ, এখন বোঝো? কি কেমন লাগলো আজকের গল্প?
কমেন্ট করে জানিও কিন্তু। এইরকমই আরো মজার মজার গল্প নিয়ে আসছি আমি পরবর্তী পর্বগুলোতে।